এমাই কেমন ছিগে ঈদ কেমন কাটিলো? বাংলা ভাষা? হ্যাঁ আমি একটা গ্রামের মেয়ে, কখনো মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলা বা তাদের সামনে হাঁটা, র্যাম্পে হাঁটা, ইট ওয়াজ ভেরি আনকমফোর্টেবল ফর মি। তোমার মেয়েকে দেখলাম ও মিস ইউনিভার্স বাংলাদেশ হয়েছে। তুমি প্রথম মিস ইউনিভার্স বাংলাদেশ। আমি তো ছোটবেলা থেকে নাম পেয়ে পেয়ে অভ্যস্ত, জিরাফ, তাল গাছ, তারপর একটা নতুন নাম অ্যাড হলো, সেটা হলো পেতনি, মেছোভূত। মেছোভূত হতে গিয়ে যে তুমি তোমার ভ্রু কাটতে হয়েছে। আচ্ছা 8 ঘন্টা হয়ে গেছে, 2:05 মিনিটে কেটে ফেলি, সব সমস্যার সমাধান শেষ। ও মাই গড, মানে তুমি এক কথা রাজি হয়ে গেছো? তারপরে আমি নিজে নিজে কেটে ফেলছি। মানে তুমি অনেক সাহসী মেয়ে। ইউনিভার্সিটির সেকেন্ড ও থার্ড ইয়ারে যে আমি মডেলিং এ শুরু করেছি, তারপর মিস ইউনিভার্স বাংলাদেশ হলাম, তখন আর পড়ালেখা করতে ইচ্ছা করতো না। ঢাকা ভার্সিটি কেউ ছাড়ে? ফ্রেন্ডরাও প্রেম করছে, ওকে সেই হিসেবে আমারও প্রেম করতে হবে। আমি আইইউবিতে পড়ছি এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে, বাট আমি যখন মিস ইউনিভার্স বাংলাদেশ হয়েছিলাম তখন আমি ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্স ডিপার্টমেন্টে। সো ওখান থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে ফিজিক্স ডিপার্টমেন্ট কমপ্লিট না করে একটা চ্যালেঞ্জ নিয়ে বের হয়ে এসে নিজের পছন্দের সাবজেক্ট এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে ভর্তি হয়েছে। আর কি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েও কেউ কি ছাড়ে? অনেক টাফ একটা ডিসিশন ছিল আমার লাইফের। মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কি? না না না, এটা পরে। মানে কাজের চাপ ছিল কি তখন বেশি? কাজের চাপ ছিল, তারপর আমার পড়ালেখায় 3 বছর গ্যাপ গিয়েছে। একটা হলো মিস ইউনিভার্সের জন্য, তারপরে পরে আবার কোভিড শুরু হয়েছিল, তো 2 বছর। ফিজিক্স পছন্দ করে না শিলা, সেটা আমরা জানবো, কিন্তু তার আগে আমরা অনুষ্ঠানটা শুরু করি। দর্শক, ঈদ মোবারক। ইমামি 7 অয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল প্রেজেন্স কাট অ্যান্ড কাট শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন দীপ্তি। আজকে আমরা অতিথি হিসেবে যাকে পেয়েছি তিনি প্রথম মিস ইউনিভার্স বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন তিনিই প্রথম। হ্যাঁ দর্শক, আমাদের সঙ্গে আজকে রয়েছেন মিস ইউনিভার্স বাংলাদেশ 2019-এর শিরিন আক্তার শিলা। হ্যালো। হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক আপু, কেমন আছেন? আমি খুবই ভালো আছি, তুমি কেমন আছো? কেমন কাটছে ঈদ? অনেক ব্যস্ততার মাঝে ছিলাম ঈদের আগে, তারপরে হুট করে এত আনন্দ, মানে এত যে ফাঁকা একটা সময় যে পাচ্ছি এই সময়টা আগে পাই নাই, তো এখন অনেক রিল্যাক্সড, অনেক ভালো লাগছে। তো আমরা শুরু থেকে একটু শুরু করি। হ্যাঁ, মিস ইউনিভার্স বাংলাদেশে তুমি কিভাবে জয়েন করলে, কিংবা কেন তোমার মনে হলো না আমি এরকম একটা প্রতিযোগিতায় জয়েন করতে পারি? প্রথম আমি জয়েন করেছিলাম মিস ওয়ার্ল্ড বাংলাদেশে 2018-তে। তারপরে ওখানে কোনো প্লেসমেন্ট পাইনি, নিজের ইচ্ছাতে পরে মডেলিংটা শুরু করলাম। তারপর ফেস অফ বাংলাদেশ হয়েছিলাম, সেই বছরই মিস ইউনিভার্স বাংলাদেশ এসেছিল। তো প্রথমবার সুস্মিতা সেন আসছিল, এটা দেখে আর কি খুব এক্সাইটেড হয়ে মানে সবাই মিলে আমার রেজিস্ট্রেশন ডান করে দিল, আমি চলে গেলাম কম্পিটিশনে। অ্যান্ড তারপরে তো স্টোরিটা, তারপর থেকে আর আই বিকেম মিস ইউনিভার্স বাংলাদেশ। কেমন ছিল ব্যাপারটা, যে আর কি আগে থেকে তো বুঝতে পারোনি না হবে, এত অনেক পার্টিসিপেন্ট ছিল নিশ্চয়ই? উইনার হয়েছি, বাট উইনার হওয়ার পরে আমার লাইফটা যেভাবে চেঞ্জ হয়েছে সেটা অন্যরকম। এই যে বিউটি প্যাজেন্টটা আছে না, ইট হেল্পস আস টু গ্রো, মানে আমাদের ভেতরে ছোটবেলা থেকে যে ল্যাকিংসটা ছিল সেটা আবার গেইন ব্যাক করতে হেল্প করে। এত বড় মঞ্চে সবার সামনে দাঁড়িয়ে কথা বলা, সাধারণত আমরা যারা গ্রাম থেকে, আমি একটা গ্রামের মেয়ে, সো আমি কখনো মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলা বা তাদের সামনে হাঁটা, র্যাম্পে হাঁটা, ইট ওয়াজ ভেরি আনকমফোর্টেবল ফর মি। সো মিস ইউনিভার্স বাংলাদেশে যখন সাহস করে যে আমার কিছু একটা লাগবে, ওই যখন জেটটা নিজের ভিতর থেকে বের হয়েছে, অ্যান্ড আই বিকেম ওই মিস ইউনিভার্স বাংলাদেশ হওয়ার জন্য স্টেজে হাঁটতে হবে, সবার সামনে কথা বলতে হবে, ওটা জোরপূর্বক হলো। তারপর থেকে আই চেঞ্জড, মানে এখন আমি কথা বলতে পারি সবার সাথে, অনেক সুন্দরভাবে মিশে যেতে পারি। আমার যখন কোনো প্ল্যানস থাকে বা আমি যখন সোসাইটির জন্য কিছু করতে চাই, এটা কিন্তু আমি একটা বোল্ড স্টেপ নিয়ে করতে পারি। সো ইট রিয়েলি চেঞ্জ মাই লাইফ। গ্রামের ওই মেয়েটা যে কথাও বলতে পারে না, সেখান থেকে এই যে এখন আমি কথা বলছি আপনার সাথে। তুমি তো প্রথম মিস ইউনিভার্স বাংলাদেশ, তো এইটা তো একটা সাড়া ফেলে দিয়েছে নিঃসন্দেহে, এবং আমাদের টেলিভিশনে তোমাকে নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি করা হয়েছে তুমি প্রথম নামে। তো কেমন ছিল ব্যাপারটা? চারপাশে তো নিউজে আর নিউজ, এত ছিল যে তুমি বাংলাদেশ থেকে প্রথম কোনো পার্টিসিপেন্ট মিস ইউনিভার্স অ্যাচিভ করলো। আমি সব নিউজে, মিডিয়াতে আমাকে নিয়ে যখন কথা বলা হচ্ছিল, সো আই থট লাইক, তখন প্রথম বুঝতে পেরেছি যে আমি আরো কতগুলো মেয়েকে মানে আরো সাহস দিতে পারি, বা ওরাও আসার চেষ্টা করবে আমাকে দেখে।
সো ওই অনুভূতিটা অন্যরকম ছিল। আর প্রথমবার আমার বাবা মা আমাকে নিউজে দেখছে, তাদেরকে সবাই এসে বলতেছে এই তোমার মেয়েকে দেখলাম, ও মিস ইউনিভার্স বাংলাদেশ হয়েছে, ওকে অনেক সুন্দর লাগছিল। সো বাবা মা না আলাদা রকমের একটা ভালো লাগা, তাদেরকে যে হ্যাপিনেসটা দিতে পেরেছি, এটা অনেক বড় ছিল। তারপর থেকে আমার বাবা মা খুবই সাপোর্টিভ আমার লাইফে, আমার কাজের ক্ষেত্রে। তার আগে কিন্তু ছিল না, তারপর থেকে শুরু হয়েছে। তারপর থেকে আরো অনেক গল্প আছে, শৈশবের গল্প আমরা ফিরবো, কিন্তু আমাদের অনুষ্ঠানের ফর্মালিটিস অনুযায়ী এখানে কাট আছে, ওখানে আনকাট আছে। তুমি যে কোনো জায়গা থেকে প্রশ্ন পিক করতে পারবে। খুব খুব ইজি কোশ্চেন তোমার রিলেটেড। ওকে, খুব ইজি। আমরা কোত্থেকে আগে দিব, কাট না আনকাট? আনকাট। জীবনে প্রথম ইনকামের টাকা দিয়ে কি করেছিলেন? অনেক শখ করে আম্মুকে দিতে গিয়েছিলাম। মানে জীবনে আমার প্রথম ইনকামের টাকা 364 টাকা ছিল। আমার মনে আছে যে আমি সারাদিন তখন এইচএসসি পাশ করে খাতা দেখতে যেতাম। আমি আগে যে কোচিং সেন্টারে পড়তাম, ওই কোচিং সেন্টারের পড়ালেখা শেষে ফ্রি টাইমে আমরা কি করব, আরেকটা তো স্টুডেন্ট আছে, ওদের খাতা দেখতে হবে। সো খাতা দেখে আমি একদিনে কতগুলা এক্সাক্ট নাম্বার মনে নেই, বাট অনেকগুলো খাতা দেখে মাত্র 365 টাকা পেয়েছি। তো 64 না 65 আমার ঠিক মনে নেই। ওই টাকা যে আমি আম্মুকে দিয়েছিলাম, তো আম্মু বলে 365 টাকা দিয়ে আমি কি করব, তুমিই রাখো। আচ্ছা, তোমার শৈশবটা কোথায় কেটেছে? আমার শৈশব কেটেছে বিভিন্ন জায়গায়। আমার বাবা ছিল সরকারি চাকরিজীবী, বিজিবি। তো বাবার সাথে অনেক জায়গায় ঘোরা হয়েছে। তারপর আলটিমেটলি আমরা ঠাকুরগাঁর মেয়ে, আমি তো ঠাকুরগাঁতেই ছিল। কি নিয়ে পড়াশোনা করছো? এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, আইইউবিতে। আচ্ছা, তুমি একটু আগে আনকাটে আমাদের বলেছিলে যে তুমি ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছো। কোন সাবজেক্টটা ছিল সেটা? ফিজিক্স। ফিজিক্সে। তারপর পড়া হয়নি কেন, এই গল্প একটু একটু আমাদের দর্শকদের জন্য বলো আরেকবার। পড়া হয়নি, এটা আসলে নিজের ভুলের কারণে অনেকটা। কারণ তখন প্রথম ইউনিভার্সিটির সেকেন্ড বা থার্ড ইয়ারে যে আমি মডেলিংয়ে শুরু করেছি, তারপর মিস ইউনিভার্স বাংলাদেশ হলাম। তো আলাদা রকমের একটা এক্সাইটমেন্ট কাজ করতো। তখন আর পড়ালেখা করতে ইচ্ছা করতো না। তখন মনে হতো যে না, এই জায়গাতেই কাজ করি। সারাদিন কাজ করার পরে আর বাসায় যে না পড়ালেখাটা হতো না। মিডিয়াতে কাজ করে পড়াশোনাটা তেমন হচ্ছিল না। না, পড়াশোনাতে কনসেন্ট্রেট করা বা ফিজিক্সের জন্য, নট বিকজ যে পড়ালেখাটা হয়নি, ফিজিক্সের জন্য যতটুকু ডেডিকেশন দরকার ছিল অতটুকু তখন আমি দিতে পারছিলাম না। আমার ডেডিকেশন ভাগ হয়ে গেছিল। সো এটাও হচ্ছিল না ঠিকভাবে, ওটাও হচ্ছিল না ঠিকভাবে। সো আই চুজ লাইক আমি না, আমার মিডিয়া ক্যারিয়ারটাকে ঠিকভাবে রাখবো। সো ফিজিক্স কমপ্লিট করতে না পেরে আমি বের হয়ে গেছি। অ্যান্ড একটা গ্যাপ নেওয়ার পরে আই ডিসাইডেড টু স্টাডি যে আচ্ছা ফিজিক্স তো পারলাম না, বাট আমার ছোটোবেলা থেকে এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়ার খুবই ইচ্ছা ছিল। সো এখন যেহেতু একটা সুযোগ আছে, নতুন করে আবার সাবজেক্ট চুজ করতে পারতেছি, নিজের মতো করে পড়ালেখা করতে পারবো। সো আই চুজ এনভায়রনমেন্টাল সায়েন্স। কাজ কি করছো বর্তমানে, কি নিয়ে ব্যস্ত আছো? পড়াশোনা তো আছেই। বর্তমানে আই এম এক্সপ্লোরিং সামথিং নিউ, সেটা হলো হোস্টিং। আর এর বাকি তো মডেলিং তো আছেই, তারপর টুকটাক অ্যাক্টিং এর প্রজেক্ট করা হয়। একটা সুন্দরী প্রতিযোগিতায় কেউ অংশ নিলেই এর পরবর্তীতে দেখা যায় যে সে হয়তো সিনেমা করছে, কিংবা যাই হোক যে কোনো প্ল্যাটফর্মে কাজ করছে, ওটিটি তো এখন আছেই, নাটক আছে। তোমার ক্ষেত্রে কি হয়েছে? আমার ক্ষেত্রে আমিও আমার অপশনে এসেছে, আমি কাজও করেছি। তারপর মনে হয় যে আসলে অ্যাক্টিং করা অনেক কঠিন, অনেক বেশি ডেডিকেশন দরকার হয়, টানা এতদিন একটা ক্যারেক্টারের ভিতরে থাকা। সো যেহেতু আমার পড়ালেখাটা শেষ হয়নি, অ্যান্ড এটা আমার সেকেন্ড চান্স ছিল, আই ডোন্ট ওয়ান্ট টু টেক রিস্ক যে আমি আমার পড়ালেখাটা শেষ করতেই চাই। তো আমার মনে হলো যে না, মডেলিংটা এই সময়ের জন্য আমার জন্য ইজিয়ার। সো আমি অ্যাক্টিং করি, বাট খুবই কম করা হচ্ছে। আমি রেখে দিয়েছি যে পড়ালেখাটা শেষ হোক, তারপর পুরোপুরি করবো। লাস্ট কোন কাজটা করেছিলেন? আমি একটা মুভি শুটিং করেছি, হুইচ মাইট কাম অ্যাট দিস ইয়ার এন্ড। ওকে, আমরা কি একটু জানতে পারি কি এটা? সোহেল মন্ডল ভাইয়া আছে এখানে, আর একজন নতুন ডিরেক্টর। এর বেশি আর কিছু বলা সম্ভব হবে না। সম্ভব হবে না কি? নিষেধ আছে এরকম কোনো কিছু? এখনো এটা কাজ চলছে, যখন শেষ হয়ে যাবে তখন আমরা সবাই ক্যামেরার সামনে আবার চলে আসবো। বাহ, তার মানে শিরিন আক্তার শিলা মুভিতে কাজ করছে, এবং সেই মুভিটা আমরা খুব শিগগিরই দেখবো। আর এছাড়া কোন ওটিটিতে কাজ করা হয়েছে? নোহা সুমাইনের সাথে একটা কাজ করা হয়েছে, এই গল্পটা একটু শুনতে চাই আমি। সেখানে একটা মজার গল্প হচ্ছে, তুমি তোমার ভ্রু কাটতে হয়েছিল সেই ক্যারেক্টারটার জন্য। একটু ক্যারেক্টারটা নিয়ে একটু কথা বলি। এই ক্যারেক্টারের জন্য মানে আমি তো ছোটবেলা থেকে নাম পেয়ে পেয়ে অভ্যস্ত। প্রথমে কি জিরাফ,
তারপর তাল গাছ, তারপর বাংলালিংকের টাওয়ার। আমি শুনেছি, এখনো দেখিনি যে কত লম্বা। এটা কিন্তু চলছিলই। তারপর একটা নতুন নাম অ্যাড হলো, সেটা হলো পেতনি, মেছো ভূত। ওকে, নোয়া সুমেনের সেই কাজটা তুমি করেছিলে, সেখানে তোমার ক্যারেক্টারটা হচ্ছে মেছো ভূত। হ্যাঁ। তো এই মেছো ভূত হতে গিয়ে যে তুমি তোমার ভ্রু কাটতে হয়েছে, সেই সময় মানসিকতাটা কেমন ছিল? তোমার কি নিজে থেকে ইচ্ছে ছিল? হ্যাঁ, আমার ভালো লাগছে করতে অ্যাকচুয়ালি। করেছো সেটা? হ্যাঁ, আমি বসেছিলাম মেকআপের টেবিলে, সো ডিরেক্টরের কোনোভাবে, নুহাসের কোনোভাবে পছন্দ হচ্ছিল না যে আমার আইব্রোটা যেভাবে করে প্রস্থেটিক করা হয়েছিল। সো আমাকে 8 ঘন্টা মেকআপের টেবিলে বসে রাখছে। 8 ঘন্টা পরে এসে যখন ওর পছন্দ হয়নি, তখন বলছে যে শিলা তুমি কি ভ্রুটা কেটে ফেলবা? সো আই ওয়াজ রিয়েলি হ্যাপি যে আচ্ছা 8 ঘন্টা হয়ে গেছে, হয়তোবা আরেকবার করতে গেলে আরো 2 ঘন্টা সময় লাগবে, তার থেকে ভ্রুটা 5 মিনিটে কেটে ফেলি, সব সমস্যার সমাধান শেষ। ও মাই গড, মানে তুমি এক কথা রাজি হয়ে গেছো ভ্রু কাটতে? ও আমাকে বলছে শুধু, কারণ তারপরে আমি নিজে কেটে ফেলছি। আমার মনে হচ্ছে যে তুমি হয়তো সাহস করনি এই ধরনের না, আনসার আসবে। আই ওয়াজ ভেরি মানে ক্যারেক্টারের ব্রেভ জন্য দ্যাট তুমি নিজেকে প্রিপেয়ার করতে খুবই প্রস্তুত। ও মাই আর গড, নতুন একটা চ্যালেঞ্জ না, জীবনে তো কখনো নিজেকে দেখিনি আইব্রো ছাড়া, কেমন লাগতে পারে। তো ভাবলাম আচ্ছা কোনো চ্যালেঞ্জ না, কিন্তু খারাপ না, আমার আই লাভ টু টেক চ্যালেঞ্জেস, তো আমার মজাই লাগছে। তো এই কাজটা অনেক প্রশংসিত হয়েছে সবাই যারা দেখেছে। এরপর বন্ধুরা তোমাকে যখন মেছোভূত হিসেবে দেখলো, তখন তোমাকে আর কি তাদের ভূতনি। রিঅ্যাকশনটা কি? ভূতনি যখনই দেখে আমাকে, আজকে মানে এখনো কারো পর অনেকদিন পরে দেখা হলে ভূতনি ভূতনি। এবং এই সিরিজটার নাম হচ্ছে পেটকাটা শো। এটা খুবই প্রশংসিত হয়েছে এবং প্রথম পর্বেই তুমি ছিলে হ্যাঁ, এই বিল্ডিং এ মেইন নিষেধ। হ্যাঁ, আর তারপর এই কাজটা যখন হলো, তোমার রিকভার করতে কতদিন লেগেছিল? আইব্রো রিকভার করতে Eyebrow। 2 মাস। ও মাই গড, 2 মাস সময় লাগছে। তো এর মধ্যে কোনো আর কি কি হলো যখন তুমি বাইরে যেতে একটু? এই যে আমাদের মেয়েদের তো মেকআপ জিনিসটা তো একটু আছে, মেকওভার করে জিনিসটাকে বুঝে শুনে তারপর তুমি আর মাঝে মাঝে আমি অনেক বড় বড় সানগ্লাস পরতাম, গ্লাসেস পরতাম, ক্লিয়ার গ্লাসেস, ওগুলো পরে সারাক্ষণ বাইরে থাকতাম। সো একটা ফ্যাশনও হয়ে গেল, আবার আইব্রোটাও আঁকতে হলো না। বাহ, চমৎকার। আর অনেক প্রশ্ন আছে, আমরা এবার কার থেকে নেব না কার থেকে নেব? কাট। প্রথম প্রেমে পড়ার গল্পটা কেমন ছিল? বিয়ে করছেন কবে? আর কি সিঙ্গেল যারা থাকে তাদেরকে কি এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু ফেস করতেই হয়, সেটা ফেসবুক বলো কিংবা বাসা থেকে বলে, আত্মীয়-স্বজন বলে, সবাই মেয়ে তো বড় হয়ে গেছে, তালগাছ হয়ে গেছে, বিয়ে করবে কবে? আচ্ছা, তোমার বর পেতে কিংবা বয়ফ্রেন্ড পেতে সমস্যা? আমি চাই না বয়ফ্রেন্ড আছে কিনা। আচ্ছা, আমাদের কোশ্চেনের আনসার দাও। প্রথম প্রেমে পড়ার গল্পটা কেমন ছিল? যখন প্রথম প্রেম করেছি জীবনে, প্রেম জিনিসটা কি সেটা তো বুঝতাম না। সবাই আশেপাশে সবাই প্রেম করছে, ফ্রেন্ডরাও প্রেম করছে, ওকে সেই হিসেবে আমারও প্রেম করতে হবে, সেই জায়গা থেকে প্রথম প্রেমটা করা। ভালো সময় ছিল, মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল। ওই যে মুচকি মুচকি লুকাই লুকাই প্রেম করা, ফ্যামিলি থেকে লুকিয়ে লুকাই লুকাই টেক্সটিং করা, সো যায় রে। প্রেমগুলো কোথায় হারিয়ে গেল? প্রেম তো আসবে যাবে না, সেটা তো হবে অ্যাকচুয়ালি, মানুষ অনেকটা বহুগামী। সো দেখা যায় এক জায়গায় অনেক দিন একটা মানুষ হয়তো থাকতে পারে না কিংবা অ্যাডজাস্ট হয় না, এটা হতেই পারে। তারপর এখন কেমন আছো তুমি? ভালো এখন আছি। তো তুমি সিঙ্গেল নাকি ইন রিলেশনশিপ? আমি ভালো আছি। নিজের লাইফটা নিজেকেই তো নিয়ে যেতে হয় সাজিয়ে গুছিয়ে। সেই জায়গা থেকে অনেক কাজ করার বা অনেক পরিশ্রম করার দরকার আছে নিজেকে মেন্টালি স্ট্রং রাখা। তো সেই জায়গায় আরেকটা মানুষের সাথে থেকে যখন আমি ওটাকে ঠিকভাবে পালন করতে পারবো না, রেসপন্সিবিলিটি ঠিকভাবে, ইটস কাইন্ড অফ রেসপন্সিবিলিটি, যে তো আমার কাছে মনে হয়েছে যে এখন ব্রেক নেওয়া ভালো। নিজের পড়ালেখাটা, নিজের ক্যারিয়ারটা যেখানে চাই সেখানে নিয়ে যেতে চাই। তারপরে ভালোবাসা চলতেই থাকবে, আমরা গল্প করতেই থাকবো। আমরা একটা বিরতির পরে এসে আবার সেই গল্পগুলো শুরু করব। দর্শক, ইমামি 7 অয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল প্রেজেন্স কাট অ্যান্ড কাট শো থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ইমামি 7 অয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল প্রেজেন্স কাট অ্যান্ড কাট শোতে। দর্শক, আজকে আমাদের সঙ্গে আছেন মিস ইউনিভার্স বাংলাদেশ 2019 এর শিরিন আক্তার শিলা। শিলা, তোমার কাছে আরো অনেক জানবার কিছু আছে। একটা সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে তুমি এসছো এবং তুমি ছিলে
তুমি প্রথম হয়েছিলে মিস ইউনিভার্স বাংলাদেশ 2019। এরপরে আসলে তোমার যদি দায়বদ্ধতা থেকে বলি যে আরো যারা নারীরা আছেন কাজ করছে কিংবা যারা মিস ইউনিভার্স বাংলাদেশ হতে চায় তাদের জন্য তুমি কি বলবে? যারা মিস ইউনিভার্স বাংলাদেশ বা প্যাজেন্ট্রি বা আমি বলবো যে এইসব বিউটি প্যাজেন্টে কম্পিটিশন থেকে এসে নিজের ক্যারিয়ারটা করতে চায় তাদের জন্য আসলে অনেক ডেডিকেশনসের দরকার আছে অ্যান্ড অনেক কিছু শিখে আসা দরকার আছে। কি কি জিনিস শিখে আসার দরকার আছে বলে মনে শিখে এসে বলতে নিজেকে প্রেজেন্টেবল ভাবে উপস্থাপন করা, নিজের ক্যারেক্টারটা বোঝা, মানুষের সাথে খাপ খাওয়ানোর যে প্রয়োজনীয়তাটা আছে সেটা, অ্যাডজাস্টমেন্ট বা সব কিছুই। এখন তো সোশ্যাল মিডিয়া আছে, এখন আসলে এতটা কঠিন না তাদের জন্য। কিছু বেসিক স্কিলস থাকা দরকার, মেকআপ করতে জানা, কথা বলা সুন্দরভাবে, কনফিডেন্ট হওয়া। শুধু সোশ্যাল মিডিয়াতেই না, মানে সোশ্যাল মিডিয়া ফোন থেকে বাইরে যে দুনিয়াটা আছে রিয়েল মানুষগুলোর সাথে কানেক্ট করা, এটা আর প্রকৃতির সাথে কানেক্টেড থাকা, আমার মনে হয় এটা খুবই দরকার। এই প্রকৃতির সাথে কানেক্টেড থাকা সেটাতে কি বোঝাচ্ছ আর কি? মাদার নেচার বা আমাদের আশেপাশের যে লিভিং থিংস বা অর্গানিজম আছে তাদের যেন আমরা টেক কেয়ার করতে পারি। তো আমরা নিজেরা ভালো আছি, বাট আমাদের আশেপাশে যে কুকুর বিড়ালি ধরে নেই তারা ভালো নেই, বা আশেপাশে যে মানুষগুলো আছে তারা ভালো নেই, তাদের জন্য আমাদের কেয়ার অ্যান্ড তাদের জন্য আমাদের কিছু কাজ করা উচিত। এটা আমাদের একটা দায়িত্ববোধতা থাকা উচিত। তো আমাদের শিরিন আক্তার শিলা সেই দায়িত্ববোধ থেকে কি কি কাজ করেছে? আমি আমার কালচার নিয়ে একটা কাজ করেছিলাম যে রিক্সা আর যেন হারিয়ে না যায়। তো সেটার কারণে ঢাকা ইউনিভার্সিটিতে টিএসসিতে একটা ছোট করে প্রজেক্ট করেছিলাম, সেটা হলো দ্বিতীয় অধ্যায় চায়ের কাপের রিক্সা চিত্র। এটা মূল মোটিভ ছিল যে চায়ের টং যেহেতু আমাদের বাঙালি কালচারের সাথে ঐতিহ্যভাবে মানে এতপ্রতভাবে জড়িয়ে আছে, তো চায়ের দোকানের মাধ্যমে যদি আমরা আমাদের রিক্সা আর্টটাকে হারিয়ে যাওয়া থেকে একটু বাঁচিয়ে তুলতে পারতাম, সো ওই অনুযায়ী আমরা রিক্সা টংগুলোকে রিক্সা পেইন্ট করেছিলাম। সো ইট ওয়াজ আওয়ার মোটিভ যে না, আমাদের যে কালচারগুলো হারিয়ে যাচ্ছে সেটাকে আমরা হারিয়ে যেতে দিব না। আর কি কোনো কাজের সাথে ইনভলভ হয়েছো কিংবা করার ইচ্ছা আছে, এরকম কিছু আছে কি? আমি অবশ্যই সামনে কাজ করছি, আর আমার কিছু কিছু প্রজেক্ট এখনো অনগোয়িং আছে। হোপফুলি এটা আমরা যে গ্রুপে আছি তারা তো সবাই অনেকটা আলাদা হয়ে গেছে এখন। একজন ঢাকা ইউনিভার্সিটিতে, একজন আইইউবিতে, একজনের বিয়ে হয়ে গেছে, আর একজন দেশের বাইরে চলে গেছে। সো ওই গ্রুপটা বা ওই এনার্জিটা নিজেদের ভিতর থেকে অনেকটা চলে গিয়েছিল। বাট তোমার কাজ করার ইচ্ছা আছে। এখন আমরা আবার কাজ করছি। এবং তোমার বাবাও কিন্তু দেশ সেবায় নিয়োজিত ছিল, তো বাবাকে কাজ করতে দেখেছো, দেশের জন্য তিনি কাজ করেছেন, তো সেই জায়গা থেকে তোমার উপলব্ধি কি যে আমিও তো একটা প্ল্যাটফর্ম থেকে এসেছি, আমারও তো কিছু করা উচিত? আমি অনেক চেয়েছিলাম যে আমি ডিফেন্সে জয়েন করব বা ওরকম ভাবে বাবার মতো কাজ করব। সেটা হয়নি, এয়ারফোর্সে জয়েন উচিত ছিল তোমার। বাবা চায়নি? বাবা চায়নি, হ্যাঁ, কারণ বাবা এত কষ্ট করে অভ্যস্ত, তো সে চায় না যে তার মেয়ে বা ছেলে এতটা কষ্ট করুক, রোদে রোদে এত গরমের কাপড় পরে, তারা যে কাপড়টা পরে সেটা অনেক মোটা, ওই কাপড় পরে থাকা। বাবা আসলেই চায় না যে তার ছেলে মেয়ে কেউ একজন এই কাজ করুক। ওটার প্রতি আলাদা একটা ফ্যাসিনেশন কাজ করে আমার। আমি এখনো কোনো মুভিজগুলোতে মেয়েদের যে ক্যারেক্টারগুলো থাকে ওগুলো দেখে খুবই ইন্সপায়ার্ড ফিল হয় আমার। তো পড়াশোনা করে সামনে কি কাজ করার ইচ্ছা আছে? সামনে ফিল্ডে কাজ করব অবশ্যই, যেহেতু এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে পড়ালেখা করছি। সো এখন তো গ্লোবাল ওয়ার্মিং এন্ড এভরিথিং এই ইস্যুগুলো অনেক বেশিভাবে অ্যাড্রেস হচ্ছে না। আমি চাই যে ঢাকা শহরটাও যেন ওরকম সুন্দরভাবে বাঁচে, বা সেই সুন্দর পরিবেশটা যেন আমরা আমাদের ফিউচার জেনারেশনকে উপহার দিতে পারি। বাহ, আমাদের সেই প্রত্যাশা থাকবে তোমরা যেন এগিয়ে আসো, আমরা যেন আমাদের প্রত্যেকেরই এগিয়ে আসা উচিত। আমরা পরবর্তী কোশ্চেনটা নিয়ে ফেলি। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে নারীর অংশগ্রহণকে আপনি কিভাবে দেখছেন? আই গেস নারীদের স্বতঃস্ফূর্তভাবে এই জায়গাটাতে আরো এগিয়ে আসা উচিত। কারণ একটা বলে না, আমরা মা জাতি, আমাদের ভিতরে ইমোশনসও আছে, আমাদের ভিতরে লজিকও আছে, আবার আল্লাহ আমাদেরকে মানে অতটাই শক্তি দিয়ে পাঠিয়েছেন যে আমরা অনেক কিছু হোল্ড করতে পারি। সো ওই জায়গা থেকে একটা দেশকে তো আসলে সন্তানের মতো জানানো উচিত, বা এই মানুষগুলো যে আমার নিজের, এদেরকে নিয়ে যে উপরে এগিয়ে যাওয়া উচিত, এই মনোভাবটা আমার মনে হয় মেয়েদের ভিতরে অনেক বেশি। তো মেয়েরা যদি যারা সত্যি সত্যি কাজ করতে চায় সততার অনেস্টির সাথে, তারা পিছিয়ে না থেকে যদি আরো আমরা সামনে এগিয়ে আসি, তাহলে দেশটা আরো সুন্দর হবে। মনে হয় আমাদের সবারই নিজের জায়গা থেকে সৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে আসা উচিত। দেশ পরিচালনার দায়িত্ব পেতে কি কি বিষয়গুলো তুমি
ঠিকঠাক করার চেষ্টা করতে? এটা বলতে পারবো যে দেশ চালানোর জন্য আসলে কোন জায়গাটাতে আমি আগে ভূমিকা রাখতাম, বা সেটা হলো যানজট, ওকে, মানুষের মোরাল এডুকেশনটাকে বাড়ানো। আমরা শিক্ষিত হয়ে গেছি হয়তো, আমাদের পাশের হার অনেক হয়ে গেছে, বাট আমাদের মোরাল এডুকেশনটা খুবই কম। আমরা শুধু এখন বই পড়ি, বইকে যা আছে সেটা এক্সামে দিয়ে পাস হয়ে আসতে চাই, কিন্তু মানসিক মূল্যবোধটার জন্য আমাদের এক্সাম্পল সেট করা উচিত। যারা মানে ভালোভাবে কাজ করে গেছে তাদেরকে রোল মডেল হিসেবে বসানো উচিত, তাদেরকে এবং পাঠ্য বইও হচ্ছে নীতি নৈতিকতার বিষয়গুলো আরো বেশি এমফাসাইজ হওয়া উচিত। এন্ড ওই জায়গাগুলোতে আমাদের কাজ করা উচিত, হওয়া উচিত যে আমরা খেলে খেলে শিখছি, আমরা আমাদেরকে আরো একটু ইন্সপায়ার করা হচ্ছে, আরো আউটডোর অ্যাক্টিভিটিসে আমরা জড়াচ্ছি ছোটবেলা থেকেই। সো আই গেস মানসিক মূল্যবোধটা ওই জায়গা থেকেই আসে, সেই সহমর্মিতা বাড়ানো একে অপরের জন্য, মানুষ হিসেবে সবাইকে দেখা, জায়গাটাতে কাজ করা উচিত। ওই জায়গাটাই চেষ্টা করব সবার আগে কাজ করার। কখনো মনে হয়েছিল যে আমি কোনো প্লেয়ার হব? আমার এখন যেমন টেনিস খেলার খুব শখ চাপে, যে এখন আমি টেনিস খেলতে যাই, প্র্যাকটিস করি। ব্যাডমিন্টন খেলতে অনেক বেশি ভালো লাগে, যদিও আমি খেলাধুলায় কখনো তো ভালো ছিলাম না। পরবর্তী কোশ্চেনে চলে যাই। ইন্ডাস্ট্রিতে মেয়েদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলে মনে করেন আপনি? আমি আমার জায়গা থেকে বলবো যে ঠিকভাবে ঠিকঠাক কাজ সিলেক্ট করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। একটা রোড ম্যাপ আমরা করতে পারি না যে কোনটার পর কোনটা আমরা করতে চাই, বা আমরা ওই জায়গাটাতে আসলে নিজেদেরকে ঠিক রাখতে পারি না, অনেক ওভারওয়েলমড হয়ে যায় কাজ করার ক্ষেত্রে। তো ঠিকঠাক কাজ সিলেক্ট করাটা খুবই চ্যালেঞ্জিং। তুমি কি তোমার জায়গা থেকে ঠিকঠাক কাজ সিলেক্ট করতে পারছো কিনা, নাকি এখনো ট্রাই করছো? এখনো ট্রাই করছি, আমি এখনো শিখতে পারিনি। আরো অনেক গল্প আছে শিলা তোমার সাথে, কিন্তু এই পর্যায়ে আরো একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, ইমামি 7 অয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল প্রেজেন্স কাট অ্যান্ড কাট শো থেকে নিয়ে নিচ্ছি আরো একটা বিরতি। ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ইমামি 7 অয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল প্রেজেন্স কাট অ্যান্ড কাট শোতে। পুরোটি সময় জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি শারমিন দীপ্তি, এবং আমার সঙ্গে আছেন মিস ইউনিভার্স বাংলাদেশ 2019 এর শিরিন আক্তার শিলা। ইয়েস। এমন কি কোনো প্রতিভা আছে যেটা কিনা তুমি জানো আমরা জানি না? আমি নতুন নতুন সার্ফিং করা শিখেছি। করেছো কি? হ্যাঁ, আমি কিছুদিন আগে শ্রীলঙ্কাতে গিয়েছিলাম, তো জীবনে প্রথম আমি সার্ফিং করার চেষ্টা করেছি। আর আমি সার্ফিং এ এতটাই মগ্ন ছিলাম যে আমি কোনো ছবি তুলতে পারিনি, আর আমার ফ্রেন্ডরা যারা ছিল তারাও আসলে ছবিটা তুলে নেয়। সো আমি সোশ্যাল মিডিয়াতে দিতে পারিনি, কেউ অতটা জানে না, বাট আই রিয়েলি লাভ দ্যাট। তো সার্ফিং যখন করছিলে কি এটা কি আগে থেকে তো শিখোনি? না, আমি সুইমিংও পারি না। ও মাই গড, সুইমিং পারে না সে আবার সার্ফিং করছে? হ্যাঁ, এটা কিন্তু খুবই ভুল ধারণা যে সুইমিং পারে না সে সার্ফিং করতে পারে না। শ্রীলঙ্কাতে কয়েকটা বিচ আছে যারা বিগিনার্স লেভেলের সার্ফার, যারা সার্ফিং শিখতে চায় তারা সেখানে করতে পারে। অ্যান্ড এখান থেকে অনেক দূর যাবেন, বাট আপনি ডুববেন না, কারণ ওটা সার্ফিং বিচ, ওখানে ওয়েভ আসে অনেক দূর থেকে। অ্যান্ড ডুবলেও আমি মানে পড়ে গেলেও আমার মাথার উপরে পানি যাবে না। সো দ্যাট ওয়াজ দ্য পারফেক্ট টাইম। আমি মনে আছে যে আমি টানা 4 দিন ওখানে ছিলাম সার্ফিং শেখার জন্য। যেহেতু তুমি গ্রামে বড় হয়েছো, সাঁতার কেন শেখা হয়নি তোমার? গ্রামে মেয়েরা সাঁতার কাটবে, আশেপাশে সবাই দেখবে, দ্যাট ওয়াজ ভেরি, মানে এই ইস্যু ছিল তোমার গ্রামে কিংবা ওই এলাকায়? ডেফিনেটলি। আমরা এই গল্পে থাকবো। আরেকটা প্রশ্ন নিয়ে আসি। আপনার নিজের মধ্যে এমন কোনো খারাপ অভ্যাস আছে কি যেটা পরিবর্তন করা দরকার? হিসাব নাই তো, নিজের মধ্যে এমন কোনো জিনিস আছে যেটা মনে হয় যে আমি পরিবর্তন করবো? অনেক কিছু আছে, অনেক কিছু বলতে আমি সকালবেলা এভরিডে তাড়াতাড়ি উঠতে চাই ঘুম থেকে, আমি প্রতিদিন জিম করতে চাই, আমি ঠিকঠাক হেলদি খাবার খেতে চাই যেগুলো সবসময় বাদ যায়। মানে আমি খুব সুন্দর মানে ভাবে পড়ালেখাটা শেষ করতে চাই, আমি আমাকে নিজেকে ওই জায়গায় দেখতে চাই। অনেক কিছু আছে যেগুলো মানে অনেক চেঞ্জ করা দরকার আমার নিজের মাঝে। ছবি দেখা হয়, বাংলাদেশি মুভি দেখা হয়? দেখা হয়। কার কার মুভি দেখা হয়? আর রিসেন্টলি যতগুলো মুভি হলে বের হচ্ছে চাচ্ছি যে সময়টা করে একটু যেন দেখে আসি। তো আমার পছন্দের ওরকম কোনো মানুষ নেই, নায়ক নেই। না, ওটা আমি জিজ্ঞেস করবো না। যাই হোক, উত্তরবঙ্গের মেয়ে তুমি, একটু আমার সাথে একটু কথা বলো যে তোমাদের লোকাল ভাষায়। এমাই কেমন ছিগে, ঈদ কেমন কাটিলো? মানে বাংলা ভাষা? হ্যাঁ, এটা আমার শ্বশুর বাড়িও উত্তরবঙ্গে, কিন্তু তারাও তো এভাবে কথা বলার কথা।
আরেকটু বলো তুমি, আমি একটু রিকল করি যে ঠিক আছে হয়তো আমার সাথে ওইভাবে বলে না। এমাই কেমন ছিকে কি করছি কি ঈদ করো? কেমন কাটিল গে হ্যাঁ বাড়ি যাসনি তো আজকে আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শিলা, খুবই ভালো লাগলো তোমার সাথে গল্প করে, লম্বু একটা মেয়ের সাথে গল্প করলাম আমি। অনেক ভালো থেকো তুমি, অনেক সুন্দর থেকো, পড়াশোনাটা শেষ করো এবং সামনে আমাদের জন্য অনেক অনেক ভালো কাজ নিয়ে আসবে নিশ্চয়ই। অনেক অনেক শুভকামনা রইলো। ঈদ মোবারক। আপনাকে ঈদ মোবারক আপু, and thank you so much for having me and also the Nexus TV. Thank you everyone. দর্শক, ইমামি 7 অয়েলস ইন 1 ননস্টিকি হেয়ার অয়েল প্রেজেন্স কাট অ্যান্ড কাট শো থেকে আজ এখানেই বিদায় নিচ্ছে। সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ঈদ মোবারক। আজ পার্টিতে যাব, তাই চুল ব্লো ড্রাই করাচ্ছি। বারবার চুল ব্লো ড্রাই করার কারণে তোমার চুল ড্যামেজ হয়ে ঝরে পড়ছে। তোমার দরকার ইমামি 7 অয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল। এর 7টি তেলের উপাদান চুল ও স্ক্যাল্পের ড্যামেজ সারিয়ে চুলকে করে মজবুত এবং চুল পড়া কমায় লক্ষণীয়ভাবে। এখন স্বাস্থ্যোজ্জ্বল চুলে হাসো প্রাণ খুলে।